যুবকটি বাঁকা হেসে একজন গার্ডকে চোখের ইশারায় বলে কাপড় খুলে ফেলতে। গার্ডটি কথা মতো তাই করে। কাপড় সরাতেই হঠাৎ চোখে আলো পড়ায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ডেনি। হুট করে আলো তার সয়নি যেন। আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে নিজের চিরশত্রুকে দেখতে পেয়ে রাগে হিসিয়ে বলে ওঠে, এমকে, তুই তোর এত বড় সাহস, তুই আমাদের তুলে নিয়ে এসেছিস? ডেনির চিৎকারে এমকে ঠোঁট বাঁকিয়ে হেসে ডেনির সামনে থাকা চেয়ারে বসে পড়ে। পকেট থেকে একটা সিগারেট বের করে দু ঠোঁটের মাঝে রাখে। পাশ থেকে একজন গার্ড এসে দেশলাই দিয়ে সিগারেটটা জ্বালিয়ে সরে যায়। এমকে সিগারেটটা একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ওপরে ছাড়ে। এমকের এমন গা ছাড়া ভাব দেখে ডেনির রাগে শরীর ফেটে যাচ্ছে। ডেনি রাগে চিৎকার দিয়ে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাদের এভাবে বেঁধে রেখেছিস? একবার শুধু ছাড়া পাই। এমকে জ্বলন্ত সিগারেটটা নিজের 2 আঙুলের ভাঁজে নিয়ে বলে ওঠে, ছাড়া পেলে কি করবি শুনি? ডেনি রাগে হিসিয়ে বলে ওঠে, জানে মেরে ফেলবো তোকে। ডেনির কথাটা যেন এমকের কাছে জোকসের মতো লাগলো। সে পুরো ঘর কাঁপিয়ে হেসে বলে ওঠে, লাইক সিরিয়াসলি তুই আমাকে মেরে ফেলবি? হাউ ফানি। তোর কথা শুনে আমি না হেসে পারলাম না। এমকের হাসি যেন ডেনির গায়ে কাটার মতো করে ফুটছে। ফাহিম একপাশে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটেও হাসি লেগে আছে। ডেনি এবার রাগে কটমট করতে করতে বলে ওঠে, একবার খালি স্যার আমায়, তোকে আমি জ্যান্ত কবর দিব। ডেনির কথায় এবারও পুনরায় হাসে এমকে। এবার হাসি বন্ধ করে, চোখ মুখে ভয়ঙ্কর রাগ ফুটিয়ে তুলে বলে ওঠে, মেহরাজ খান তোর চোখে শাসাচ্ছিস? এই শহরের মাফিয়া কিংকে মারার হুমকি? বাহ, তোর সাহস দেখে আমি বেশ অবাক হচ্ছি। তা এতই যখন তোর শখ আমাকে মারার, তাহলে চল তোর স্বপ্নটা আমি পূরণ করেই দিই, কি বলিস? বলেই তুর্য ফাহিমকে ইশারা করে ডেনির হাতের বাঁধন খুলে দিতে। ফাহিম ইশারা মতো তাই করে। ডেনি ছাড়া পেয়ে হিংস্র বাঘের ন্যায় তুর্যের ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে। তুর্য তখনই ডেনির বুক বরাবর এক লাথি মারে। শরীরের সমস্ত শক্তি দিয়ে ডেনি ছিটকে পড়ে দূরে। তুর্য কুটিল হেসে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একজন গার্ডের হাত থেকে ধারালো একটা ছুরি নিয়ে এগিয়ে যায় ডেনির কাছে। ডেনি রীতিমতো মাটিতে পড়ে ব্যথায় কুকড়াচ্ছে। লাথির জোরটা বেশ অনেকটাই ছিল। বুকে হাত দিয়ে ব্যথায় আর্তনাদ করছে ডেনি। তুর্য এবার ডেনির সামনে গিয়ে বসে ছুরির মাথাটা মাটিতে ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, তা কি যেন বলছিলি? আমাকে মাটিতে পুঁতে ফেলবি? এখন তো দেখছি মেহরাজ খান তুর্যের এক লাথি খেয়ে নেতিয়ে পড়েছিস তুই। তুর্যের কথায় ডেনির শরীরে যেন গরম পানি ফেলার মতো করে ফোসকা পড়ছে। তুর্য ডেনির কাহিনী দেখে ডেভিল হেসে ডেনির মুখে ছুরি স্লাইড করতে করতে বলে ওঠে, জানিস তো আমি একজন নাম করা হার্ট সার্জাস মানে সার্জন। জানিস তো আমি একজন নাম করা হার্ট সার্জন। আমি খুব ভালো ছুরি চালাতে পারি। তার উপর এই কানাডা শহরের মাফিয়া কিং এমকে। আমি একজন প্রফেশনাল ছুরি চালক বলতে পারিস। একবার আমি ছুরি চালানো শুরু করলে এই মেহরাজ খান তুর্যের চাইতে ভালো এই ছুরি কেউ চালাতে পারবে না, জানিস তো। তুর্যের কথায় ডেনি এবার কিছুটা ঘাবড়ে গেল। সে তুর্যকে খুব ভালো করে জানে। তুর্য একবার যা বলে তাই করে। তার শরীরে ছুরির আঘাত করতে সে দুবারও ভাববে না। ডেনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, মানে কি করতে চাইছিস তুই? ডেনির কাঁপা কণ্ঠ শুনে তুর্যের বেশ মজা লাগলো। তুর্য কুটিল হেসে ছুরিটা নিচে নামিয়ে ডেনির হাতের কাছে এনে সেখানে ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, মানে হলো আমার গায়ে হাত দেবার কথা ভেবে তুই বড্ড ভুল করেছিস। তার শাস্তি তো তোকে পেতেই হবে। বলেই তুর্য সঙ্গে সঙ্গে হাতের পাতায় ছুরিটা ঢুকিয়ে দেয়। ডেনিও সাথে সাথে চিৎকার করে ওঠে। হাত চেপে ব্যথায় আর্তনাদ করতে শুরু করে। সেটা দেখে তুর্য হুঙ্কার করে বলে ওঠে, এই মেহরাজ খান তুর্যকে এক আল্লাহ ছাড়া কারো মারার ক্ষমতা নেই, বুঝলি? বলেই হাতে থাকা ছুরিটা দিয়ে পরপর একাধারে ডেনির পুরো শরীরে আঘাত করতে থাকে। প্রতিটা আঘাতের সঙ্গে সঙ্গে ডেনি চিৎকার করে উঠছে। ফাহিম ভয়ে শুকনো ঢোক গিলে। গার্ডরা সকলেই তাকিয়ে আছে। তুর্য ডেনির পুরো শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়ে উঠে দাঁড়িয়ে ফাহিমের দিকে তাকিয়ে গর্জন করে বলে ওঠে,
একে এমনভাবে মৃত্যু দিবি যাতে সকলের মৃত্যু দেখে আঁতকে ওঠে। ওর লাশের একটি টুকরো যাতে কেউ না পায়। ওর শরীর জঙ্গলে ফেলে দিয়ে আসবি, যাতে পুরো শরীরটাকে জঙ্গলের হিংস্র পশুরা খুবলে খুবলে খায়। আর হ্যাঁ, অবশ্য এই সব কিছু ভিডিও করে তার প্রাণপ্রিয় ভাই জেনিফারের কাছে পাঠিয়ে দিবি। সেও দেখুক তার আদরের ছোট ভাইয়ের মৃত্যু কিভাবে হয়েছে। বলেই তুর্য কুটিল হাসে। ডেনির কথা বলার শক্তিটুকুও নেই, শরীরের যন্ত্রণায় সে পাগল প্রায়। তুর্য পিছন ফিরে ডেনির দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা যদি নিজেদের বাঘ মনে করিস, আমি হলাম সিংহ, তোদের রাজা। এই গোটা কানাডার মাফিয়া কিং আমি। আমার পেছনে লাগা, আমাকে মারার শখ খুব, তাই না? বলেই তুর্য ফের নিজের সর্বশক্তি দিয়ে লাথি মারে ডেনির বুকে। লাথি মেরেই বলে ওঠে, শালা। একে তো শরীরের অসহ্য যন্ত্রণা, তার উপর আবার তুর্যের বলিষ্ঠ দেহের লাথি। এবার একেবারে ডেনির অবস্থা খারাপ। সে আর সহ্য না করতে পেরে সেন্স হারায়। সেটা দেখে তুর্য শয়তানি হাসিয়ে হাসে। তুর্য আর দেরি না করে সেখান থেকে হন হন করে বেরিয়ে পড়ে। তুর্যের যাওয়ার দিকে তাকিয়ে ফাহিম দীর্ঘশ্বাস ফেলে। এটা তার কাছে নতুন নয়, এসব দেখে দেখে সে বিগত 9 বছর পার করছে। ফাহিম হচ্ছে তুর্যের অতি বিশ্বস্ত লোক, সবসময় তুর্যের পাশে পাশে থেকেছে। তার বাবা মা নেই, ছোট থাকতেই মারা গেছে। কানাডায় এসে কাজ করার সুবাদেই পরিচয় তুর্যের সাথে। ফাহিমও তুর্যকে নিজের বড় ভাইয়ের চোখেই দেখে। তার পৃথিবী বলতে এই তুর্যই সব কিছু। ফাহিম গার্ডদের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার যা বলছে তাই করো, ফাহিমের কথা মতো কাজ লেগে পড়ো গার্ডরা। তুর্য চলে যায় তার এই কানাডায় তৈরি করা ছোট বাড়িটিতে। তুর্যের গাড়ি এসে থামে তার 2 তলা বিশিষ্ট ছোট্ট বাড়ির সামনে। গাড়ি থামতেই সে হন হন করে বেরিয়ে চলে যায়। বাড়ির ভিতরে সিঁড়ি ভেঙে নিজের রুমের দিকে যেতে যেতে মাস্ক, ক্যাপ ও পরনের হুডিতে থাকা টুপিটা খুলে ফেলে। সুঠাম দেহের লম্বা পুরুষ সে। একেবারে তার মায়ের মতোই গায়ের রং পেয়েছে, ফর্সা গায়ের রং। এতক্ষণে তো পুরো মুখ লাল হয়ে গেছে। তুর্য নিজ ঘরে গিয়ে হুডির চেন খুলে হুডিটা খুলে ছুঁড়ে মারে বিছানার ওপর। পিছন ফিরে তাকাতেই তার চোখ আটকে যায় দেওয়ালের উপর বিশাল বড় টিভিটাতে, যেখানে দেখা যাচ্ছে এক রমণী এলোমেলো হয়ে পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে ঘুমিয়ে আছে। পরনের জামাটাও তার উঠে আছে নাভি অবধি। চোখ আটকে যায় তুর্যের তার সেই হৃদয় হরণকারী নারীর দিকে। নেশালো চোখে তাকিয়ে আছে তার দিকে, ঠোঁটে মুচকি হাসি। তুর্য ধীরে ধীরে এগিয়ে যায় বিশাল বড় টিভিটির কাছে। এগিয়ে গিয়ে হাত বোলায় টিভির ওপর, ছুঁয়ে দেয় তার একান্ত নারীটিকে। এখান থেকেই তুর্য নেশালো কণ্ঠে বলে ওঠে, তুই এত নিষ্পাপ কেন বাবুই? বলতে পারিস আমায়? কেন প্রতি মুহূর্তে আমি তোর এই নিষ্পাপ চেহারার প্রেমে পড়ি? বলতে পারিস? কেন এত পাগল করছিস তুই আমায়? কেন করছিস এত পাগল তুই আমায়? বলেই থামে। তুর্য কিছু সময় রমণীর মুখের দিকে তাকিয়ে পুনরায় কাতর কণ্ঠে বলে ওঠে, প্রতি মুহূর্তে তোকে এভাবে দেখি যে আমি থাকতে পারি না। মনে হয় এক্ষুনি ছুটে চলে যাই তোর কাছে। তোকে ছোঁয়ার তৃষ্ণা যে আমায় বড্ড পুরায়। তোকে এই অবস্থায় দেখে যে আমি নিজেকে সামলাতে পারি না। তুই তো খুব শান্তিতে ঘুমোচ্ছিস, কিন্তু তো 14টা বছর তোর শূন্যতা আমার দহনকে অগ্নিশিখায় পরিণত করেছে। তুই কি সুন্দর করে বাচ্চাদের মতো ছড়িয়ে ছিটিয়ে শান্তিতে ঘুমোচ্ছিস, কিন্তু আমি যে পারছি না। তোকে যে আমার বড্ড প্রয়োজন। এই হৃদয়ের জ্বালা যে তোকে ছাড়া আমার মিটবে না। তবে চিন্তা করিস না, খুব শীঘ্রই তোকে আমার খাঁচায় বন্দি করব। আমার অপেক্ষা শেষ হবে আর কিছুদিন পর। তোর 18 বছর পূর্ণ হয়েছে, আর কথা মতো আমার দেশে ফেরার কথা। এবার আমি দেশে ফিরবো কিছুদিনের মধ্যে। অপেক্ষা কর আমার খাঁচায় বন্দি হবার জন্য। এত বছর আমি তোর দহনের অগ্নিশিখায় একা পুড়েছি, এবার তোকে পুরানোর পালা। আমার দহনের জ্বালা এবার তোকেও পুরাতে চাই আমার বাবুই পাখি। বলেই তুর্য ঠোঁট বাঁকিয়ে হাসে। টিভির দিকে ঝুঁকে ঠোঁট ছোঁয়ায় রমণীর পুরো মুখমণ্ডলে বাংলাদেশ। অন্যদিকে তারা সেই যে ঘুমিয়েছে, এক ঘুমে উঠেছে সন্ধ্যা 7টায়। বেশ কিছু সময় ঘুমিয়ে এবার তার বড্ড শরীরটা ফ্রেশ লাগছে, তবে হালকা মাথা ব্যথা করছে। তারা বেশ কিছু সময় বিছানায় বসে হাত পা আড়মোড়া করে তারপর উঠে পড়ে বিছানা ছেড়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। মিনিট 5 মাঝে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে।
ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ড্রয়ার খুলে তার মধ্যে থেকে বেশ কয়েকগুলো ব্র্যান্ডের পাওয়ারি চশমা, তার মধ্যে থেকে একটা মোটা ফ্রেমের কাচের চশমা নিয়ে পরে নেয়। চশমার হ্যান্ডেলটা পিঙ্ক কালারের। তারার মাইগ্রেনের ব্যথা থাকায় তারা চশমা পরা, যদিও সব সময় পড়ে না, তবে বাসায় বা মাঝে মাঝে কলেজে পড়ে। আর যেদিন মাথা ব্যথা শুরু হয় সেদিন একটানা 1 মাস চোখ থেকে চশমা সরায় না সে। তারা চশমাটা পরে ফোনটা হাতে নিয়ে সোজা নিচে চলে যায়। যদিও তার ফোন নেওয়া বা না নেওয়া একই কথা, তার ফোনে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, টিকটক, ইনস্টাগ্রাম অ্যাপস কোনোটাই নেই। এগুলো বাদে সব কিছুই আছে, আর নানা রকমের গেমস আছে। তারা সেগুলো নিয়ে দিন পার করে সারাদিন। তারা নিচে গিয়ে দেখে শ্রাবণ ড্রয়িং রুমের সোফায় বসে বসে গেমস খেলছে। রান্নাঘরে বাড়ির 3 বউ রাতের রান্না তৈরি করছে, আর আপাতত ছোটরা যে যার ঘরে আছে। এখনও বাড়ির ছেলেরা আসেনি, তাদের আস্তে আস্তে রাত 8টা বাজবে। তারাও শ্রাবণকে গেমস খেলতে দেখে খুশিতে গদগদ হয়ে সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে শ্রাবণের কাছে গিয়ে ধপাস করে বসে পড়ে। শ্রাবণও তারাকে দেখে ফোন থেকে চোখ সরিয়ে তারার দিকে তাকিয়ে কিছুটা অভিমানী কণ্ঠে বলে ওঠে, এত দেরি কেন করলে তারা আপু? শ্রাবণের কথা শুনে তারা বলে ওঠে, কেন, কি হয়েছে? তারার কথায় শ্রাবণ কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠে, কি হয়নি তাই বলো। আমার ফ্রেন্ড সাগর আর তার বোন পার্টনারশিপটে খেলে আমাকে 2বার হারিয়ে দিয়েছে। শ্রাবণের কথা শুনে তারা তড়িঘড়ি করে বলে ওঠে, কি আমাদের হারিয়ে হারিয়ে মানে? ওদেরকে তো আজকে আমি কাঁচা খেয়ে ফেলবো। তারার কথা শুনে শ্রাবণ ভাবুক কণ্ঠে বলে ওঠে, তুমি কি ভ্যাম্পায়ার নাকি যে মানুষ খাবে? তারা এবার শ্রাবণের কথা শুনে মৃদু ঝাড়ি মেরে বলে ওঠে, চুপ থাক, ওটা তো আমি কথার কথা বললাম। ও তাই বলো। হ্যাঁ, এখন চল তাড়াতাড়ি গেম শুরু করি, আর ওই শাকিরা আর ওর ওই চামচা বোনডারে আমরা হারাই। তারার কথা শুনে শ্রাবণ ঠোঁটে একরাশ হাসি নিয়ে বলে ওঠে, বলেই দুজনে ফোন হাতে নিয়ে পার্টনারশিপে গেমস খেলা শুরু করে। রান্নাঘর থেকে 3 যা মিলে তারা শ্রাবণের কাণ্ড দেখছে। দুজন গেমস খেলতে খেলতে ফোন একবার ডান দিকে নিচ্ছে তো একবার বাঁ দিকে নিচ্ছে, তো মাঝে মাঝে চিৎকার দিয়ে বলে উঠছে, ডানে যা, বামে যা, মার মার, সামনে যা, পেছনে যাস না, ইত্যাদি নানান ধরনের কথা বলেই চিৎকার করছে। শারমিন বেগম ও আজমিরা বেগম ছেলেমেয়ের কাণ্ড দেখে মুচকি হাসছে। এদিকে প্রিয়ন্তী বেগম মেয়ের কাণ্ড দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। তিনি বুঝে গেছেন এই মেয়েকে সোজা করা তার কম্য নয়। এবার হাঁপিয়ে গেছেন। তিনি ফ্রিজ থেকে দুধের বোতল বের করে সেটা গরম করে নিয়ে তারপর একটা প্লেটে দুধ ভাত মাখিয়ে নেয়। সুন্দর করে সাথে আমও দেয়। একটা ভাত মাখিয়ে তিনি চলে যান মেয়ের কাছে তাকে খাওয়াতে। এখনও রান্না হয়নি, তাই তিনি এগুলো দিয়ে মেয়েকে খাওয়াবেন এখন। শারমিন বেগম তার চায়ের কাণ্ড দেখে হালকা হাসে। ভালো করেই জানে তার চা কেমন। মেয়ের উপর বেশি সময় রেগে থাকতে পারে না। তার উপর মেয়ে তার দুপুর থেকে কিছু না খাওয়া, আর এই সময়টাতে রোজ তারাকে খাইয়েই দিতে হয়। তারা নিজ হাতে ভাত মেখে খেতেই পারে না। তাকে সবসময় প্রিয়ন্তী বেগম, না হয় আজমিরা বেগম, আর না হয় শারমিন বেগম, হামিদ খান, হাসান খান, ইমরান খান, তৌহিদ খান, তাজ মুখে তুলে ভাত খাইয়ে দিয়ে আসছে। তাকে এক এক সময় এক একজন খাইয়ে দেয়, আর তারা এতে পুরো অভ্যস্ত হয়ে উঠে পড়েছে। নিজের হাতে ভাত খেতে গেলে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে খায় সে। মোট কথা খায় কম সে, তার চেয়ে ফেলে বেশি। তাই আর তাকে কেউ নিজের হাতে খেতে দেয় না। মাঝে মাঝে সকলে ভেবেই পায় না এ মেয়েকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি গিয়ে করবেটা কি? যে কিনা নিজ হাতে খেতেই পারে না সে কি করে সংসার করবে? এদিকে সে বিয়ে করবে বলে হেদিয়ে মরে। প্রিয়ন্তী বেগম মেয়ের কাছে গিয়ে তারার পাশে সোফায় গিয়ে বসে পড়ে। ভাতটা আর একটু ভালো করে মাখিয়ে তারার মুখের সামনে ধরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নাও হাঁ করো। প্রিয়ন্তী বেগমের কথায় সে চোখ ফোন থেকে না সরিয়েই হাঁ করে। মেয়ের কাণ্ডে প্রিয়ন্তী বেগম অবাক হয় না, কারণ এটা তার মেয়ের অভ্যাস। প্রিয়ন্তী বেগমও তারার মুখে ভাতের লোকমাটা তুলে দেয়। তারা মুখে লোকমাটা নিয়ে চিবাতে চিবাতে চিল্লিয়ে বলে ওঠে। তারার চিল্লানিতে প্রিয়ন্তী বেগমের কানে তালা দেওয়ার উপক্রম।
এই মেয়েকে নিয়ে আর তিনি পারে না, কি খেয়ে যে এটাকে জন্ম দিয়েছিল সেটাই ভেবে পায় না। প্রিয়ন্তী বেগম চুপচাপ মেয়েকে খাওয়াতে শুরু করে। এর মধ্যে চলে আসে তাজ, হাতে তার ল্যাপটপের ব্যাগ। দেখেই মনে হচ্ছে বড্ড ক্লান্ত সে। নিজের ঘরের দিকে যেতে যেতে তারা আর তার মায়ের দিকে তাকায়। একবার তা দেখে মুচকি হাসে। সে ভালো করেই জানে প্রিয়ন্তী বেগম তারাকে মেরে বা রেগে গেলেও তারার কাছ থেকে বেশি সময় দূরে থাকতে পারে না। তার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁক ছেড়ে বলে ওঠে, মনি, আমার জন্য একটু ঠান্ডা পানি দিয়ে শরবত করে রেখো প্লিজ, আমি ফ্রেশ হয়ে এসে খাবো। বলতে বলতে তাজ উঠে যায়। আজমিরা বেগমও তাজের কথা মতো লেবুর শরবত করতে ব্যস্ত হয়ে পড়ে ঠান্ডা পানি দিয়ে। আস্তে আস্তে বাড়ির সব পুরুষরা এসে পড়ে। এর মধ্যে তারাকে খাওয়ানো শেষ করে প্রিয়ন্তী বেগম তারাকে দেখে 4 ভাই মিলে এগিয়ে আসে তার দিকে। তারা তখনও গেমস খেলতে ব্যস্ত। তারার পাশে এসে তৌহিদ খান বসতেই তারা পাশ ফিরে তাকায়। তৌহিদ খানকে দেখে তারা খুশিতে লাফ দিয়ে উঠে জড়িয়ে ধরে বলে ওঠে। তৌহিদ খান তারার হালকা হেসে মাথায় হাত বোলায়। ইমরান খান ও হামিদ খান, হাসান খানও এসে বসে পড়ে। তাদের মুখেও তৃপ্তির হাসি। তারা তৌহিদ খানকে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে হেসে হাত বাড়িয়ে দেয় তার সামনে। তারাকে হাত বাড়াতে দেখে তৌহিদ খান হালকা হেসে তার পকেট থেকে এক গাদা চকলেট বের করে দেয়। তারা চকলেট হাতে পেয়ে খুশিতে গদগদ হয়ে পড়েছে। তারা এবার পরপর হামিদ খান, হাসান খান ও ইমরান খানের দিকে একইভাবে হাত পাতে। তারাও হালকা হেসে যে যার পকেট থেকে চকলেট বের করে দেয়, সাথে শ্রাবণকেও দেয়। এর মধ্যে সকলেই নিচে নেমে এসেছে। তারা তো রীতিমতো চকলেট ইতিমধ্যে কতগুলো সাবার করে দিয়েছে। মেঘাও এসে হামিদ খানের পাশে গিয়ে এক হাত জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলে ওঠে, এটা কিন্তু ঠিক নয় পাপা, তোমরা তারাকে সব চকলেট দিয়ে দিয়েছো, আমাদের একটুও ভালোবাসো না। তোমাদের সব ভালোবাসা তারার জন্য, তাই না? আমরা বুঝি কেউ না? তারা চকলেট খাচ্ছিল। এর মধ্যে মেঘাকে হামিদ খানকে জড়িয়ে থাকতে দেখে অমনি তার মাথায় রক্ত উঠে গেল। সে চকলেট ছেড়ে খ্যাপা বাঘিনীর মতো করে তেড়ে এসে বলে ওঠে, এই আপু, তুই আমার বাবাইকে ধরেছিস কেন? ছাড় আমার বাবাইকে। তারার কথা শুনে মেঘাও বলে ওঠে, এই শোন পুচকি, এটা তোর বাবা হলেও এটা আমার পাপা, তোর থেকে আমার অধিকার বেশি। তারা তো এবার ভীষণ ক্ষেপেছে। সে তেড়ে এসে মেঘাকে হামিদ খানের থেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, মোটেও না, বাবাই শুধু আমার। তোর পাপা হলে আমার বাবাই। সবচেয়ে বড় কথা, আমার ছেলে হয়। বাবাই আমাকে মা বলে ডাকে, তাই তোর থেকে আমাকে বেশি অধিকার। ছাড় আমার ছেলেকে। বলেই মেঘাকে টেনে তুলে ফেলে। সকলেই এদের কাহিনী দেখে হাসছে। এটা রোজকার ব্যাপার। বেচারা হামিদ খান পড়েছে মহা বিপাকে। মেঘা আর তারা লেগেছে ঝগড়া, কেউ কারোর থেকে কম না। দুজনে আটঘাট বেঁধে নেমেছে। এর মধ্যে মেঘা হামিদ খানের দিকে তেড়ে এসে রাগী কণ্ঠে বলে ওঠে, বাবা তুমি বলো, ওর থেকে তোমার উপর আমার অধিকার বেশি না? মেঘাকে তারা ঠেলে হামিদ খানের দিকে তাকিয়ে রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ বলো, কার অধিকার বেশি? বলো, কার অধিকার বেশি? ওর থেকে তোমার উপর আমার অধিকার বেশি না? বলেই তারা আর মেঘা একের পর এক প্রশ্ন ছুড়ে মারছে হামিদ খানের দিকে। এদিকে আকাশ, শ্রাবণ আর লাবণ্য দাঁত খেলিয়ে হাসছে, আর বাকিরা এদের ঝগড়া দেখছে। তার মধ্যে আবার তাজ এদের ঝগড়া ভিডিও করছে। হামিদ খান অসহায় চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। হামিদ খান কথা বলছে না দেখে তারা ঝাড়ি দিয়ে বলে ওঠে, কি হলো, চুপ করে আছো কেন? বলো, তোমার উপর কার অধিকার বেশি? তারার কথা শুনে মেঘাও বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ বলো তাড়াতাড়ি। হামিদ খান জোরপূর্বক হেসে বলে ওঠে, তারা মা, মেঘা তো আমার মেয়ে। পুরোটা বলার আগেই তারা চোখ পাকিয়ে ঝাড়ি দিয়ে বলে ওঠে, বাবাই। হামিদ খান ভয় পেয়ে যায়। কি করবেন বুঝতে পারছেন না। তিনি ফের জোরপূর্বক হেসে বলে ওঠে, না না, তুই তো আমার মা। মেঘাও এবার হামিদ খানকে তারার মতো করেই ঝাড়ি দেয়। হামিদ খান দুই পাগলের মাঝে পড়ে গেছে আটকা। তাকে এভাবে নাকানি চুবানি খেতে দেখে তৌহিদ খান, ইমরান খান, হাসান খান বেশ মজা পাচ্ছে। তারা বেশ হাসছে।
সেটা হামিদ খানের চোখে পড়তেই তাদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমাকে দেখে তোমাদের হাসি পাচ্ছে তাই না? একবার এখান থেকে বের হই, তোমাদের তিনজনের হাসি আমি বার করছি। হামিদ খানের কথা শুনে তিনজনের হাসি উড়ে গেল। এদিকে মেঘা আর তারার ঝগড়া তো আছে, দুজনে বড় ঝগড়ার কম্পিটিশন করছে যেন। এবার হামিদ খান না পেরে বসা থেকে উঠে পড়ে, দুজনের মাঝখানে গিয়ে বলে ওঠে, অনেক হয়েছে, এবার থামো তোমরা। সাথে সাথে তারা আর মেঘাও থেমে যায়। হামিদ খান এক পাশে তারা ও অন্য পাশে মেঘাকে তার দুই হাতে জড়িয়ে ধরে বলে ওঠে, আমার কাছে তোমরা সবাই এক, তোমাদের সকলকে আমি একই রকমভাবে ভালোবাসি। তবে তারাকে সকলের চাইতে কিছুটা বেশি ভালোবাসি, কারণ সে আমার মা। হামিদ খানের কথায় তারা খুশিতে গদগদ হয়ে পড়ে। মেঘা মুখ ফুলিয়ে থাকে। তারা আর মেঘার চোখাচোখি হলে দুজনে মুখ ভেঙচি কেটে দুই দিকে ফিরে তাকায়। তা দেখে হামিদ খান দীর্ঘশ্বাস ফেলে। তিনি মেঘাকে উদ্দেশ্য করে আদুরে কণ্ঠে বলে ওঠে, তুই তো ছোট না মা, তুই তো বড়। তারা হলো ছোট, ও হচ্ছে ছেলে মানুষ। তুইও যদি তারা আমার মতো করিস তাহলে কি চলে? তারা তো আমার মা আর তুই তো আমার মেয়ে। তোদের দুজনের ভালোবাসাটা আলাদা আলাদা, বুঝলি? হামিদ খানের কথায় মেঘা তাকায় হামিদ খানের দিকে। হামিদ খানও মেঘার কপালে একটা চুমু খায়। তা দেখে তারা অভিমানে ঠোঁট উল্টে ফেলে। হামিদ খান সেটা দেখে মুচকি এসে তারার কপালেও একটা চুমু খায়। সঙ্গে সঙ্গে তারার মুখে হাসি ফোটে। মেঘা আর তারা হেসে দেয়। হামিদ খান দুইজনকে বুকের সাথে মিশিয়ে নেয়। তাদের এই সুন্দর মুহূর্ত দেখে সকলেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। শারমিন বেগম মুচকি হেসে এবার বলে ওঠে, হয়েছে হয়েছে, এবার গিয়ে তোমরা ফ্রেশ হয়ে এসো, রাতে খেতে হবে তো নাকি? শারমিন বেগমের কথায় সকলেই সায় জানায়। হামিদ খান তারা ও মেঘাকে ছেড়ে দেয়। চার ভাই মিলে চলে যায় ওপরে ফ্রেশ হতে। তারা যেতেই বাড়ির বউরা লেগে পড়ে টেবিলে খাবার সাজাতে। তারা বসে পড়ে চকলেট খেতে, কারণ সে তো আর রাতে খাবে না। কিছু সময় আগেই তাকে প্রিয়ন্তী বেগম খাইয়ে দিয়েছে, এখন সে চকলেট খেতে ব্যস্ত। তাজ বোনের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর একটু আগের করা ভিডিওটা পাঠিয়ে দেয় কারোর কাছে মেসেজ করে। রাতে সকলেই খাবার খেয়ে চলে যায় ঘুমাতে নিজ নিজ ঘরে। তারা নিজের রুমে গিয়ে কিছু সময় হোয়াটসঅ্যাপে নিজের ফ্রেন্ডদের সাথে কিছু সময় আড্ডা মেরে ফোন রেখে দেওয়ালে সেট করা গিটারটা নিয়ে বাজাতে শুরু করে চোখ বন্ধ করে। তারার চারটা খুব সুন্দর ভালো দিক আছে। এক হচ্ছে নাচ, 2 গিটার বাজানো, 3 পেন্টিং, 4 উপন্যাস লেখা। তারা এই 4টা জিনিস বেশ ভালো পারে। তার মধ্যে উপন্যাস লেখাটা তার শখের মাঝেই পড়ে। তারার ইচ্ছে আছে নিজের উপন্যাস লেখা বই বের করা, তাই সময় পেলেই সে গল্প লিখতে বসে যায়। তুর্য সবে মাত্র অফিস থেকে এসেছে। বাসায় ঢুকতে ঢুকতে ফোনের ওয়াইফাইটা কানেক্ট করে। এর মধ্যে হাজারটা নোটিফিকেশন আর মেসেজের টুংটুং শব্দ আসতে শুরু করে। এতে বেশ বিরক্ত হয় তুর্য। বাসার ভেতরে গিয়ে নিজের রুমে না গিয়ে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ে। গায়ে লিয়ে দিয়ে সোফায় চোখ বন্ধ করে নেয়। কিছু সময় সেভাবে থেকেই সোজা হয়ে বসে। তুর্য ফোনটা বের করে হাতে নিয়ে দেখতে যায় কে মেসেজ দিয়েছে। ফোনের লক খুলে মেসেঞ্জারে ঢুকে দেখে তার পরিচিত কারো আইডি থেকে মেসেজ। কোনো একটা ভিডিও পাঠিয়েছে। তুর্য অপেক্ষা না করে ভিডিওটা ক্লিক করতেই ভিডিওটা ওপেন হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে তার সেই একান্ত নারীটির প্রতিচ্ছবি। তুর্য ভিডিওটি দেখতে শুরু করে দেয়। ভিডিও দেখে তুর্য মুচকি হাসে। তার পাগলির পাগলামি দেখে সে এবার শব্দ করে হেসে ওঠে। বাড়ির সার্ভেন্টরা সবাই অবাক চোখে তাকিয়ে আছে তুর্যের দিকে। তাদের স্যারকে হাসতে দেখে সবাই অবাক। যাকে কেউ কখনো হাসতে দেখেনি সে খিলখিল করে হাসছে, ভাবা যায়। তুর্যের অবস্থা বেহাল। ভিডিওটা বেশ কয়েকবার দেখে তুর্য এবার হাসি থামিয়ে ফোনের দিকে তাকিয়ে বলে ওঠে, একে নিয়ে আর আমি পারি না, পাগলি একটা। বলেই তুর্য সোফা থেকে উঠে হাঁটা দেয় নিজের ঘরের দিকে। সার্ভেন্টরা তুর্যের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারা বেশ কিছু সময় গিটার বাজিয়ে চলে যায় ওয়াশরুমে। তুর্য নিজের রুমে ঢুকে সবার আগে টিভির দিকে তাকায়, কিন্তু সেখানে কাউকে না দেখে বেশ অবাক হয়। পুরো রুম খালি। তুর্য হাতের ঘড়ির দিকে তাকায়, 11টা বাজে। তুর্য ভ্রু কুচকায়, তড়িঘড়ি করে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে।
কিছু সময়ের আগের ফুটেজগুলো চেক করে স্বস্তির নিঃশ্বাস ফেলে ল্যাপটপটা সামনে নিয়ে বসে থাকে সে। এর মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তারা, টাওয়াল দিয়ে হাত মুখ মুছে নেয়। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে সেখান থেকে মুখে হাতে পায়ে ক্রিম ও লোশন মেখে নেয়। তারা দেখে মুখ ধোয়ার কারণে সামনের দিকটায় তার টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। এভাবে আর সে তো শুতে পারবে না, না হলে ভিজা ভিজা একটা ভাব লাগবে, ঘুমানো যাবে না। তারা কাভার্ডের কাছে গিয়ে টপস বের করে নেয় যেটা কোমর অবধি। সেটা নিয়ে সে আর ওয়াশরুমে না গিয়ে উল্টো দিক ফিরে পরনের টি শার্টটা খুলতে থাকে। অন্যদিকে ল্যাপটপে তুর্যের চোখের সামনে তার একান্ত নারীর ফর্সা দেহের খোলা পিঠটা ভেসে উঠতেই সঙ্গে সঙ্গে সে তার চোখ বড় বড় হয়ে যায়। তার ঠোঁট কাঁপছে, চোখে মুখে এক ভয়ঙ্কর নেশা জেগে উঠেছে। তুর্য শুকনো ঢোক গিলে বারংবার তার ভেতরের পুরুষত্বটা যেন জেগে উঠছে। নারীদেহের উন্মুক্ত শরীরটা যখনই সামনে থেকে পেছন ফিরে ঘুরতে যাবে তার আগেই ধপ করে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। তুর্যের চোখের সামনে বারবার সেই উন্মুক্ত খোলা ফর্সা পিঠ ভেসে উঠছে। তুর্য ধপ করে শরীরটা সোফায় এলিয়ে দেয়, চোখ বন্ধ করে রাখে মিনিট পাঁচেক। এবারের মতো চোখ খুলে সোজা হয়ে বসে পড়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, আর নয়, অনেক হয়েছে এই খেলা। এবার সেই দিন এসে পড়েছে বাবুই, তোকে আমার করে পাওয়ার। যেই দিনের জন্য আমার 14টা বছরের অপেক্ষা, তোকে পুরোপুরি করে পাওয়ার অপেক্ষা, তো দহনের অগ্নিশিখায় নিজেকে পুরাবার অপেক্ষা। সেই দিন এসে পড়েছে। একদিনের মধ্যে আমি দেশে যাবার ব্যবস্থা করছি। আর মাত্র একদিন বাবুই, তারপর তুই আমার, পুরোপুরি আমার। এই মেহরাজ খান তুর্যের তুই। তবে আমি তোকে এত তাড়াতাড়ি কাছে টেনে নেব না, তোকেও যে আমার মতো করেই পুড়তে হবে। গত 14 বছর আমি যেভাবে তিলে তিলে পুড়ে ছানখার হয়েছি, তোকেও আমি ঠিক সেভাবেই পুড়াবো। তোকে তো আমার কাছে টেনে নেব, তবে তার আগে আমার কষ্টগুলো যে তোকে অনুভব করাতে হবে। না হলে যে তুই বুঝবি না আমার যন্ত্রণা তোকে, আচ্ছা না হলে যে তুই বুঝবি না আমার যন্ত্রণা, তোকে আমি আমার যন্ত্রণা উপভোগ করাতে চাই। একটু একটু করে তোকে আমি সেটা অনুভব করাতে চাই। গত 14 বছর আমার সাথে যোগাযোগ না করার জন্য তোকে কঠিন শাস্তি উপভোগ করাতে চাই। তৈরি তো তুই? তোর সাইকো প্রেমিক খুব তাড়াতাড়ি আসছে বাবুই, তৈরি হ বাবুই, তৈরি হ। বলেই তুর্য ঠোঁট বাঁকিয়ে হাসে। অন্যদিকে তারা চেঞ্জ করে ঘুমের দেশে চলে গেছে। তুর্য দেয়ালে থাকা টিভির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পায় তার মনোহরণকারিণী কি সুন্দর নিশ্চিন্তে বাচ্চাদের মতো শুয়ে আছে। তুর্য এক দৃষ্টিতে সেখানে তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি। আজ রাতেও সে আর ঘুমাবে না, সারা রাত পার করে দিবে তার মনোহরণকারিণীকে দেখে। তুর্যের সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর করার কারণ যে তার বাবুই, যাকে একটিবার দেখলেই তার সমস্ত ক্লান্তি এক নিমিষেই উড়ে যায়, যাকে তার দিনরাত সারাদিন দেখেও তার দেখার তৃষ্ণা মেটে না। তুর্য ভালো করে সোফার সাথে হেলান দিয়ে বসে, এক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে বলে ওঠে, I love you, বাবুই, I really love you, my বাবুই বার্ড। সকালে আজ শুক্রবার, সবার ছুটির দিন। শুক্রবার আর শনিবার এই দুইটা দিন সকলের ছুটি, তাই সকলেই বাসায়। শুধু হাসান খান ও ইমরান খান বাদে, তারা কাজের জন্য দেশের বাইরে গিয়েছেন 15 দিনের জন্য। আজ ভোর 4টার দিকে এমার্জেন্সিভাবে কাউকে বলেও যেতে পারেননি। তারা যাওয়ার সময় অবশ্য দুইজনেই তারার রুমে গিয়ে ঘুমন্ত তারার কপালে গালে স্নেহের পরশেকে দিয়ে গিয়েছেন। আজ তারার কলেজ নেই বিধায় সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজ ছুটির দিন, প্রিয়ন্তী বেগমের খুন্তির হাত থেকে ছুটি তার, তাই সে বেঘুরে পড়ে পড়ে ঘুমাতে ব্যস্ত। কানাডা। আমি আজ রাতের ফ্লাইটে বাংলাদেশ যাচ্ছি। কি? তুর্যের সামনে দাঁড়িয়ে থাকা তার 4 ফ্রেন্ড নেহা, তাহসান ও আহিল জয় কি বলে চিল্লিয়ে ওঠে। এদের এহেন চিল্লানি শুনে তুর্য চিল্লিয়ে বলে ওঠে, আস্তে চিল্লা, কারের পোকা বের করে ফেলবি নাকি? তুর্যের কথা শুনে তাহসান ঝাড়ি দিয়ে বলে ওঠে, এই চুপ থাক তুই, সকাল সকাল এমন হার্ট অ্যাটাক খবর দিলে তো চিল্লামই। পাশ থেকে নেহা বলে ওঠে, কেসটা কি দোস্ত? তুই কি সত্যি দেশে যাবি নাকি আমাদের সাথে মজা করছিস? তুর্য এবার নেহার কথা শুনে বিরক্ত হয়ে বলে ওঠে,
আমাকে দেখে কি মনে হয় আমি তোদের সাথে মজা করার জন্য সকাল সকাল আমার বাসায় তোদের ডেকেছি? তুর্যের কথা শুনে নেহা সহ সবাই শিওর হয় যে তুর্য মজা করছে না। পাশ থেকে আহিল ফোড়ন কেটে বলে ওঠে, তোর ছাড়া যে মজা করা সম্ভব না সেটা আমরা জানি, কারণ তোর মতো খারজ বেটা কোনো মজাই করতে পারে না, বুঝছস? আহিলের কথা শুনে তুর্য তেতে বলে ওঠে, কি বললি তুই? তুর্যকে তেতে উঠতে দেখে আহিল সঙ্গে সঙ্গে ঢোক গিলে। সে তো ভুলেই গেছিল কার সামনে কি বলছে। আহিল কিছু বলতে নিবে তার আগে আহিলকে থামিয়ে দিয়ে জয় পাশ থেকে সিরিয়াস মুডে বলে ওঠে, মামা কাহিনী কি বলতো? হঠাৎ দেশে যাবি যে? গত 14 বছরে তো একবারও যাসনি, তাহলে হঠাৎ দেশে যাবার কাহিনী কি? জয়ের সিরিয়াস হওয়া প্রশ্নতে সকলেই এবার একটু সিরিয়াস হয়ে তাকায় তুর্যের দিকে তার উত্তর শোনার জন্য। তুর্য সোজাসাপটা উত্তর দিয়ে বলে ওঠে, তো আমি কি সারা জীবন এখানে থাকবো নাকি? তুর্যের কথা শুনে তাহসান বলে ওঠে, তুই কি বাংলাদেশে বেড়াতে যাচ্ছিস? তুর্য হাতে ফোনটা নিয়ে টিপতে টিপতে রিল্যাক্স মুডে বলে ওঠে, না। তুর্যের কথা শুনে সকলেই অবাক হয়। নেহা পাশ থেকে অবাক কণ্ঠে বলে ওঠে, তাহলে? তুর্য আগের ন্যায় বলে ওঠে, একেবারের জন্য যাচ্ছি। তুর্যের কথা যেন সবার মাথায় বাজ পড়ার মতো মনে হলো। তাহসান তড়িঘড়ি করে বলে ওঠে, একবারে যাবি মানে? তুই যদি একবারে যাবি তাহলে তুই এখানে বিজনেস কেন শুরু করেছিস? তোর পজিশন তুই এখন জানিস তুর্য। তুই মার্কেটে ঢোকার পর থেকে তুই ইতিমধ্যে কত ভালো নাম করে ফেলেছিস। তোর প্রোডাক্ট এখন কত কত দেশে যাচ্ছে। তোর নাম এখন যে পজিশনে আছে আর কিছুদিনের ব্যবধানে সেটা সবার উঁচুতে চলে যাবে। তুই এত বড় একটা সুযোগ ছেড়ে দেশে চলে যাবি ভাবছিস? I went crazy. তাহসানের কথা শেষ হলে তুর্য এবার ফোন থেকে চোখ সরিয়ে সোজাসাপটা উত্তর দেয়, সো হোয়াট? তুর্যের গা ছাড়া কথা শুনে তাহসান সহ সকলের শরীরে ফোসকা পড়ার মতো যেন মনে হচ্ছে। জয় পাশ থেকে চেঁচিয়ে বলে ওঠে, তো কি মানে? তুই জানিস তুই কি বলছিস তুর্য? তুই কত বড় একটা সুযোগ হাতছাড়া করছিস, তোর ধারণা আছে? তুর্য সকলের কথা শুনে বেশ বিরক্ত হয়। তুর্য দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমার এতে কিছু যায় আসে না। আমি এটাই শখের বসে নেমেছি, আমার পেশা হিসেবে থাকার জন্য নয়। আর এখানে তোরা আছিস, তোরা এটা সামলাবি। আমার অবর্তমানে তো তোরাই আমার বিজনেসটা দেখিস নাকি? আমি যে বিজনেসটাকে একেবারে ছেড়ে দিচ্ছি তেমনটা তো নয়। আমি দেশে গিয়ে আরও একটা কোম্পানি দিব, সমস্যা কি? আমার এখানকার কোম্পানি তোরা চালাবি আর বাংলাদেশেরটা আমি চালাবো। কোনো সমস্যা হলে আমি আসবো। একেবারে চলে যাচ্ছি তেমনটা তো নয়। আমার আসা যাওয়া চলবে বিজনেসের ক্ষেত্রে। আবার শুধু বিজনেসে নামা শুধু একটা কারণে, আর কিছুই না। আমি নিজেকে কখনো সবার উপরে দেখতে চাই না। আমার এই মুহূর্তে যেটুকু আছে সেটুকুই চলবে। আর এর চাইতেও আমার জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা আমার অর্জন করতে হবে। এই বিজনেসের চাইতেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে সেটা। সকলেই তুর্যের কথা মন দিয়ে শুনছিল। সকলেই বেশ বিরক্ত তুর্যের ওপর। কিন্তু তুর্যের বলা শেষ কথাটা শুনে সবাই বেশ অবাক হয়। তাহসান অবাকের রেশ কেটে তুর্যকে প্রশ্ন করেই বসে, কি সেই মূল্যবান জিনিস শুনি, যার জন্য তুই তোর এত সুন্দর ক্যারিয়ারটাকে তার জন্য রিজেক্ট করছিস? তুর্য তাহসানের কথা শুনে এবার সোফা থেকে উঠে দাঁড়ায়। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলে ওঠে, সে শুধু আমার ক্যারিয়ার বা বিজনেসের চাইতে মূল্যবান নয়, সে আমার কাছে আমার চাইতেও বেশি মূল্যবান। আমি আমার বাবুইয়ের জন্য সব কিছু করতে পারি। ওর আগে আর আমার কাছে কোনো কিছুই বড় না, আর না আমার এই ক্যারিয়ার। তাই আমাকে দেশে যেতেই হবে। আর আমার অবর্তমানে আমার এই বিজনেস তোদেরকেই সামলাতে হবে। তুর্যের কথায় সকলে অবাকের পর অবাক হচ্ছে। জয় পাশ থেকে কৌতূহল নিয়ে বলে ওঠে, তুই কি আবার দেশে বিয়ে টিয়ে করতে চাচ্ছিস নাকি রে? জয়ের কথা শুনে সকলেই তাকায় তুর্যের দিকে বাজ পাখির ন্যায়, যেন তারা চোখ সরালেই বড় কিছু মিস করে ফেলবে। তুর্য সোজাসাপটা বলে ওঠে, কেন? আমি কি বিয়ে করতে পারি না নাকি? আমি কি হিজড়া নাকি যে বিয়ে করতে পারবো না? তুর্যের এমন কথা শুনে সকলেই আকাশ থেকে পড়ার মতো অবস্থা। জয় বেচারা সে তো অবাক, এই ছেলেকে কি প্রশ্ন করেছে আর এই ছেলে কি উত্তর দেয়। তুর্যের কথা শুনে জয় বলে ওঠে, আমি কি তোকে সেটা বলেছি নাকি? তাহলে? আমি তো শুধু জিজ্ঞেস করেছি তুই বিয়ে করবি নাকি। আমিও তো তারই উত্তর দিলাম।
তুর্যের এমন কথা শুনে সবকটার ইচ্ছে করছে একে ধরে পাহাড়ের ওপর থেকে টপ করে ফেলে দিতে। তুর্য এদের একের পর এক প্রশ্ন শুনে এবার বিরক্ত হয়ে বলে ওঠে, অনেক হয়েছে, এবার তোরা আমার বাসা থেকে যা। আমার যেটা বলার ছিল সেটা বলা হয়ে গেছে, এবার আমার বাসা থেকে বিদায় হ তোরা। বলেই তুর্য আর এক মুহূর্ত অপেক্ষা না করে ওপরের দিকে হাঁটা দেয়। তুর্যের কথা শুনে জয় বলে ওঠে, দেখেছিস এই শালা কত বড় শয়তান, আমাদেরকে দেখে আবার আমাদেরকেই বলছে চলে যেতে। মনে হয় আমরা তার বাড়িতে থাকতে এসেছি, আমাদের মনে হয় ঘর বাড়ি নেই। জয়ের কথা শুনে আহিল বলে ওঠে, তাই দেখছি বেটা আসলে একটা খাচ্চর। জয় আর আহিল দুইজনে মিলে তুর্যকে সাবান ছাড়া ধুচ্ছে আর নেহা সেটা শুনছে। অন্যদিকে তাহসান মন প্রাণ দিয়ে কিছু ভাবতে ব্যস্ত। জয় কথার মাঝে তাহসানের দিকে খেয়াল করতেই দেখতে পায় তাহসান চুপচাপ কিছু একটা ভাবছে। তা দেখে জয় বলে ওঠে, কি রে শালা, তুই আবার কি ভাবছিস? জয়ের কথা শুনে তাহসান তার ভাবনা থেকে বেরিয়ে আসে। জয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবছি কার কথা বলছে। আরে বাবুইটাই বা কে বুঝতে পারছি না, যার জন্য এত বড় সুযোগটা হাতছাড়া করছে। তাহসানের কথায় পাশ থেকে নেহা বলে ওঠে, তুই ঠিকই বলেছিস, আমি সেটাই ভাবছি। কিন্তু ও যেভাবে ওর পার্সোনাল লাইফ হাইড করে রেখেছে, যে বুঝতেও পারছি না। ওর সাথে আমার 14 বছরের বন্ধুত্ব, কিন্তু দেখ ও আমাদের সাথে তেমন কিছুই শেয়ার করে না। নেহার কথায় সকলেই চুপ হয়ে যায়, সকলেই ভাবনায় ব্যস্ত। আহিল, জয়, তাহসান ও নেহা হচ্ছে তুর্যের বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তাদের বন্ধুত্বটা অনেক দিনের, বেশ লং টাইমের একটা ফ্রেন্ডশিপ। বিগত 14 বছর তারা একসাথে আছে। তার মধ্যে আহিল আর জয় তুর্যের কোম্পানিতে জব করে, আর তাহসান পেশায় একজন ডক্টর। তার বাবার আবার নিজের হসপিটাল আছে। আপাতত তাহসান সেটাই নিজে সামলাচ্ছে, আর নেহাও তুর্যের কোম্পানিতেই আছে। বলতে বলতে গোটা একটা দিন কেটে যায় খানবাড়িতে আনন্দ উল্লাস করতে করতে। তার ওপর তো আছে আমাদের তারা ননস্টপ বকবকানি, সাথে আবার লেজ হিসাবে আছে শ্রাবণ, মেঘ আর আকাশ। তার 3 চামচা মিলে তারা এক হলে আর কি লাগে, ওরা একাই 100। আর বাড়ির বড়রা, তাদের আর কি কাজ, তারা শুধু বসে বসে তারার পাগলামি দেখে। এছাড়া তাদের আর কিছুই করার নেই, কারণ তারাকে সামলানো তাদের কম্য নয়। তারা বিকেল 3টা অবধি ঘুমিয়ে ও এখন রাত 10টা বাজতে না বাজতেই ঘুমিয়ে তলিয়ে গেছে। ভাগ্যিস আজমিরা বেগম তাকে রাতের খাবারটা খাইয়ে দিয়েছিল, না হলে এই মেয়ে না খেয়ে ঘুমাতো নির্ঘাত। তাজ বাইরে থেকে এসে একবার তারার রুম হয়ে যায়। দরজা খুলতেই দেখতে পায় তার বোন ঘুমে তলিয়ে আছে। তারার রুম বরাবরই খোলা রাখা হয়, আর ঘরের ডিম লাইটটাও জ্বালিয়ে রাখা হয়, কারণ তারা অন্ধকারে ভয় পায়। যার কারণে সে লাইট আর দরজাটা খোলাই রাখে, যার দরুন তারা ঘুমিয়ে থাকলেও তার রুমে বাড়ির লোকেরা ঢুকতে পারে। তাজ বোনের দিকে একবার তাকায়, কি শান্ত হয়ে শুয়ে আছে। কে বলবে এই মেয়ে পুরো বাড়ি মাথায় করে রাখে সারাদিন। তাজ এগিয়ে যায় খাটের কাছে, তারার মাথার কাছে বসে কপালে একটা চুমু খায়, মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। বেশ কিছু সময় 2 চোখ ভরে আদরের বোনকে দেখতে থাকে। তারার পাশে বেশ কিছু সময় বসে উঠে যায় তাজ। তারার গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে দেয় তারার শরীরে। তারপর যাওয়ার সময় আরও একটা চুমু এঁকে দেয়, কপালে মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে চলে যায় দরজাটা চাপিয়ে। রাত 12টা। তুর্য ফ্লাইটে উঠেছে। কিছু সময় হলো ইতিমধ্যেই তার ফ্লাইট ছেড়েও দিয়েছে। যাওয়ার সময় তার বন্ধুদের সাথে দেখা করতে ভোলেনি। তার অ্যাসিস্ট্যান্ট ফাইমকে সবটা বুঝিয়ে দিয়ে এসেছে। এবার শুধু পালা বাংলাদেশ পৌঁছানো আর তার বাবুইকে দেখার। তুর্য সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়, মনে মনে বলে ওঠে, আমি আসছি বাবুই। 14 বছর পর তোর সাথে আবার আমার দেখা হবে বাবুই, আবার দেখা হবে। তোকে দেখার তৃষ্ণা এবার আমার মিটবে। তৈরি থাক, আমি আসছি। তোকে আমার দহনের আগুনে পুড়িয়ে ছারখার করতে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র। বলেই তুর্য ঠোঁট বাঁকিয়ে হাসে। না! অন্ধকার রুমে হালকা আলোর মাঝখানে চিৎকার দিয়ে ওঠে 58 বছরের মধ্যবয়স্ক এক লোক। তার এই চিৎকার যেন পুরো রুম কাঁপিয়ে তুলছে। তার সামনে দাঁড়িয়ে আছে 10 জন লোক। সামনে ফ্লোরে পড়ে আছে অবহেলায় পড়ে থাকা একটি ফোন।
যেটা এই মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। লোকটির চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। তার পাশাপাশি প্রতিশোধের নেশা জেগে উঠেছে। লোকটি হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি তোকে ছাড়বো না এমকে, আমি তোকে ছাড়বো না। তুই আমার আদরের ছোট ভাইকে যেভাবে খুন করেছিস তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দেব আমি তোকে, ভয়ঙ্কর মৃত্যু। স্বজন হারানোর ব্যথা আমি তোকে উপভোগ করাতে চাই। তোকে আমি বোঝাতে চাই আপনজন হারানোর ব্যথা কি। আমার ভাইকে মেরে তুই ঠিক করিস নি এমকে, এবার দেখ জেনিফার কি করে। রাগে ক্ষোভে কথাগুলো বলে ওঠে জেনিফার। পাশ থেকে তার বিশ্বস্ত গার্ড ডন বলে ওঠে। ডনের কথা যেন জেনিফারের গায়ে কাটার মতো বিঁধল। সে বাজ পাখির ন্যায় তাকালো ডনের দিকে। ডন ভয়ে চোখ নামিয়ে নেয়। জেনিফার হুঙ্কার দিয়ে বলে ওঠে, জানিস না তো কি হয়েছে, খুঁজে বের কর। আমি জানি না কিভাবে বের করবি, তবে আমার ওই এমকের পুরো ডিটেলস চাই। কোথা থেকে এসেছে, কোথায় তার বাড়ি, কি তার পরিচয়, তার পরিবারে কে কে আছে, সব সব আমার জানা চাই। আর হ্যাঁ, এমকে সবচেয়ে দুর্বল পয়েন্ট কি, সব আমার জানা চাই, সবটা। জেনিফারের কথা শুনে ডন মাথা নাড়িয়ে বলে ওঠে। জেনিফার প্রতিশোধের নেশায় মেতে ওঠে। তার মনে জমে উঠেছে ভয়ঙ্কর রকমের প্রতিশোধ। আজ সকাল থেকে আকাশের অবস্থা অনেকটা খারাপ। অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আকাশটা পুরোপুরি মেঘে ঢেকে গেছে। সকাল 9টা বাজলেও আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। চারপাশটা অন্ধকার হয়ে এসেছে। তারাকুঞ্জে বাড়ির সকলেই আজ বাসায়। তারা পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়ির বউরা যে যার ঘরে, ছোটরা নিচে বসে গল্প করছে। তুর্য এখনো বাড়ি ফেরেনি। কাল রাত 3টার দিকে তার ফ্লাইট বাংলাদেশ ল্যান্ড করে, কিন্তু তারাকুঞ্জতে এখনো আসেনি। তার কারণ রাতে আসলে কারোর সাথে দেখা হবে না। আর এখন সকলেই ঘুমাচ্ছে, তাই ঠিক করে সকলেই যাবে তারাকুঞ্জে। তারপর একটা হোটেলে ওঠে। পরে সকাল হতেই সে বেরিয়ে পড়ে তারাকুঞ্জের উদ্দেশ্যে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তা শুনে লাফ দিয়ে উঠে পড়ে তারা। বিছানায় বসে ব্যালকনির দিকে তাকায়। চারদিকটা কেমন অন্ধকার হয়ে আছে। বৃষ্টি পড়বে পড়বে মনে হচ্ছে। হুট করেই তারার এতক্ষণের ভয় পাওয়া মনটা খুশিতে গদগদ হয়ে পড়ে। লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে দৌড়ে কাবার্ডের কাছে গিয়ে একটা সাদা রঙের লং স্কার্ট আর কোমর অবধি একটা আকাশি রঙের টপস নিয়ে দৌড়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। মিনিট 5 যেতেই তারা তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। ব্যালকনি দিয়ে দেখে ইতিমধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। তারা আর এক মুহূর্ত অপেক্ষা করে না, দৌড়ে নিচে চলে যায়। নিচে তাজ, লাবণ্য, মেঘা, আকাশ বসে আছে। তারাকে দৌড়ে নামতে দেখে আকাশ বলে ওঠে, আরে নাচরে বুড়ি, আসতে নাম। কে শোনে কার কথা? তারা দৌড়ে নেমে আসে। ইতিমধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তারা লাগায় এক ছুটে বাহিরে বের হয়ে পড়ে। খোলা মাঠে যেতেই তার শরীর মুহূর্তেই ভিজে যায়। চোখ বন্ধ করে 2 হাত মেলে দেয় তার ঠোঁটে বিশ্বজয়ের হাসি। কেউ কিছু বোঝার আগেই তারা বেরিয়ে পড়ে। সকালে বুঝতেই তাজ তড়িঘড়ি করে দৌড়ে চলে যায় বাহিরে, সাথে মেঘা, লাবণ্য আর আকাশও। তাজ বাহিরে দৌড়ে গিয়ে তারার হাত খপ করে ধরে বলে ওঠে, কি করছিস কি বনু? অসুস্থ হয়ে পড়বি তো নাকি? চল এখন রুমে চল। তাজের কথায় তারা চোখ খুলে বলে ওঠে, প্লিজ ভাইয়া, কিছু সময়, বেশি ভিজবো না, প্লিজ প্লিজ ভাইয়া। তাজ তারার মুখের উপরে চোখ রাঙিয়ে বলে ওঠে, একদম না, তুই এখনই আমার সাথে বাসার ভিতরে ঢুকবি। তারা এবার ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলে ওঠে, একটু ভিজি ভাইয়া প্লিজ। তাজ তারার কথা মানতে রাজি নয়। তারাও নাছরবান্দা, সে তো আজ ভিজবেই। এক প্রকার জেদ করে বসে। একসময় তাজ হার মানে, সেও রাজি হয়ে যায় তার জেদের কাছে। তারা খুশিতে ভাইকে জড়িয়ে ধরে দুগালে চুমু দেয়। তাজ তা দেখে মনে মনে হাসে। তারা ভিজতে ভিজতে চোখ যায় বাড়ির ভেতরের দিকে। আকাশ, মেঘা, লাবণ্য দাঁড়িয়ে আছে দরজার কাছে। তারা দৌড়ে ছুটে যায় তাদের কাছে। তাদের হাত ধরে টেনে নিয়ে আসে বাহিরে। সঙ্গে সঙ্গে তারা কাক ভেজা হয়ে যায়। তবে তারাও আনন্দ শুরু করে তারার সাথে সাথে। বৃষ্টির মাঝে তাদের খিলখিল হাসির শব্দে চারপাশ মেতে উঠেছে। মেঘা তারাকে থামিয়ে দিয়ে বলে ওঠে,
বৃষ্টি পড়ছে আর আমরা নাচবো না? তা কি হয়? কি বল, বাজাবো গান? মেঘার কথায় তারা লাফিয়ে বলে ওঠে, হ্যাঁ বাজা, হ্যাঁ বাজা মেঘা আপু, আজ আমরা বৃষ্টিতে নাচবো। আর শোন, ওই যে ঝামঝাম হিন্দি আর ওই যে ঝমঝম হিন্দি গান আছে না, শরৎর ওই গানটা ছাড়। মেঘা খুশি হয়ে বলে ওঠে, ওকে। বলেই মেঘা গান ছাড়ে। ঝম 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 হিন্দি গানটা চলছে। তারা, মেঘা, লাবণ্য, আকাশ নাচ শুরু করে দিয়েছে, কারণ সকলেই বেশ ভালো নাচ পারে, যেন এক পারফেক্ট ডান্সার তারা। তাজ ভাই বোনের কাণ্ড দেখছে আর সবাই নাচতে ব্যস্ত। অন্যদিকে তারাকুঞ্জের সামনে এসে গাড়ি থামে তুর্যের। বাড়ির উপরের গেটের কাছে বড় বড় করে লেখা তারাকুঞ্জ। এক দৃষ্টিতে তাকায় সেই নামটির দিকে। এটা যে তার প্রিয়সীর নাম, তার একান্ত নারীটির নাম। তুর্য মুচকি হাসে। তুর্যের গাড়িটি প্রবেশ করে তারাকুঞ্জের ভেতরে। তুর্যকে দেখেই দারোয়ান গেট খুলে দেয়। তুর্য গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে আর গাড়ি চালাতে পারে না। সামনেই তার চোখ আটকে যায়। চলন্ত গাড়িটি সেখানেই থামিয়ে দেয়। চোখের চশমাটা খুলে ফেলে। তার সামনে সাদা স্কার্ট, আকাশি টপস পরিহিত নারী নাচছে। তার পুরো অঙ্গ ভিজিয়ে দিয়েছে বৃষ্টির পানিতে। পুরো দেহ জুড়ে বেয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। মুখে তার সেই মন মাতানো হাসি, যা একবার কেউ দেখলে হাজারবার প্রেমে পড়তে বাধ্য। চোখে মুখে তার এক অদ্ভুত নেশা ছড়িয়ে পড়েছে। দৃষ্টি তার সেই তারাতেই সীমাবদ্ধ। কত সময় যে সে তারাতেই আটকে ছিল কে জানে। পরমুহূর্তে ভালো করে খেয়াল করে দেখে তারার শরীরে কোনো ওড়না নেই। মুহূর্তে এতক্ষণে সব ভালো লাগা উড়ে গেল। তুর্য গাড়ির ভিতরে থেকে আশেপাশে তাকিয়ে দেখে গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তবে সব এখানে পুরুষ। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল তুর্যকে রাগানোর। তুর্যের চোয়াল শক্ত হয়ে আসে। তুর্য গাড়ির ড্রাইভিংয়ের জোরে এক ঘুষি দিয়ে রাগে কটমট করতে করতে বলে ওঠে, বেয়াদব মেয়ে কোথাকার, ওড়না ছাড়া শরীর দেখিয়ে দেখিয়ে নাচছে। ইচ্ছে করছে কান বরাবর গিয়ে দিই। তোর এই কাজের জন্য তোকে যে কি ভোগ করতে হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। বলেই তুর্য রক্তলাল চোখে তাকিয়ে আছে তারার দিকে। তাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারার নাচ দেখছিল। হঠাৎ পাশ ফিরতেই দেখতে পায় গেটের কাছে একটা গাড়ি। ভ্রু কুচকালো তাজের। সেদিকে তাকিয়ে কৌতূহল নিয়ে বলে ওঠে, এটা আবার কার গাড়ি? দেখে তো আমার গাড়ি মনে হচ্ছে না। কি এলো? দেখতে হচ্ছে তো। বলেই তাজ হাঁটা দেয় গাড়ির দিকে। গাড়ির সামনে গিয়ে গাড়ির জানালায় নক করে। তুর্য তারার দিকেই তাকিয়েছিল। হঠাৎ আওয়াজ পেতেই তাকায় সেদিকে। ভেতর থেকে দেখা যাচ্ছে বাইরের লোকটিকে। তুর্য গাড়ির গ্লাসটা নামালো। তাজ নিচু হয়ে সেটা দেখার জন্য তাকাতে তুর্যকে দেখে চমকায়। পর মুহূর্তে খুশিতে বলে ওঠে, ব্রো তুমি এখানে? আমি ঠিক দেখছি তো? তাজের কথায় তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ আমি। কখন এলে? আর তুমি যে আসবে সেটা বললে না তো আমায়? তুর্য আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সব বলবো পরে। আগে তোর আতরের বোনকে এই মুহূর্তে বাড়ির ভেতরে নিয়ে আয়, না হলে আজ তোর বোনকে আমার মারের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুর্যের এহেন কথায় তাজ ব্রুকুচকে বলে ওঠে, কি হয়েছে রে কি ব্রো? এমন রেগে আছো যে? বোনও কিছু করেছে? তাজের কথা শুনে তুর্য চোয়াল শক্ত করে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোকে যেটা বলেছি সেটা কর। কাজ না হলে কিন্তু কি হবে কল্পনা করতে পারবি না। তুর্যের কথায় ভয় পায় তাজ। বুঝতে পারে তার ভাই ভীষণ ক্ষিপ্ত। সে আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে চলে যায় তারাদের দিকে। তারা নাচছিল। এমন সময় তাজ এসে তারার হাত ধরে বলে ওঠে, অনেক হয়েছে, ঘরে চলো। আরেকটু তা ভাই। তাজ ধমকের সুরে বলে ওঠে, আমি যখন বলেছি এখনো যাবি মানে যাবি। বলেই তারাকে আর একটা কথা না বলতে দিয়ে তারাকে এক প্রকার টেনে নিয়ে যায় ভেতরে। পেছন পেছন মেঘা, আকাশ, লাবণ্যও যায়। তুজো গাড়িটা স্টার্ট দিয়ে একবারে দরজার কাছে এনে থামায়। তাজ তারাকে রুমে দিয়ে এসে কেবলই নামে নিচে। মেঘা, লাবণ্য, আকাশ ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তাজ বলে ওঠে, বাড়ি না থেকে যা গিয়ে ড্রেস চেঞ্জ কর, ঠান্ডা লেগে যাবে। তাজের কথা মতো যেই সকলেই ওপরে যেতে নেবে তখনই তুর্য বাড়ির ভেতরে প্রবেশ করে।
মেঘা এত বছর পর তুর্যকে দেখে ভাইয়া বলে দেয় এক চিৎকার। দৌড়ে গিয়ে ভেজা শরীরে জড়িয়ে ধরে তুর্যকে। তুর্য হালকা মুচকি এসে মাথায় হাত বুলায় মেঘার সাথে সাথে আকাশ, লাবণ্য, ভাইয়া বলে দৌড়ে এসে তুর্যকে একসাথে সবাই জড়িয়ে ধরে। তাজের ঠোঁটে হাসি লেগে আছে। মেঘা তুর্যকে ছেড়ে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, ভাইয়া তুমি এসেছো? আমার বিশ্বাসই হচ্ছে না। উফ, আমার যে কি আনন্দ লাগছে। বাড়ির সবাই তোমাকে দেখলে পাগল হয়ে যাবে খুশিতে। দাঁড়াও, আমি ডাকছি। বলেই এক মুহূর্ত অপেক্ষা করলো না মেঘা, নিচ থেকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকতে থাকে বাড়ির 3 বউ ও চাচা বাবাকে। মেঘার চিল্লানি শুনে এক এক করে নেমে আসে সকলে। সিঁড়ির কাছে আসতেই তুর্যকে দেখে সকলেই অবাক। শারমিন বেগম ছেলেকে দেখে খুশিতে পাগল প্রায়। তিনি তড়িঘড়ি করে নেমে আসে। এত বছর পর মাকে সামনে দেখে তুর্যও বেশ খুশি। শারমিন বেগম দৌড়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। শারমিন বেগমের পেছন পেছন আজমিরা বেগম ও প্রিয়ন্তী বেগমও ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আজমিরা বেগমকে একপাশে ও প্রিয়ন্তী বেগমকে একপাশে, আর শারমিন বেগম মাঝখানে জড়িয়ে ধরে আছে তুর্য। এতদিন পর বাড়ির ছেলেকে পেয়ে পাগল প্রায়। তুর্য তখন থেকে তাদের শান্ত করতে ব্যস্ত, কিন্তু তার 3 মা তো তাকে পেয়ে কেঁদেই যাচ্ছে খুশিতে। অনেক কষ্টে তুর্য সামলায় তাদের। এক এক করে হামিদ খান, তৌহিদ খানও এসে জড়িয়ে ধরে তুর্যকে। তৌহিদ খান তুর্যের কাঁধে চাপড় মেরে বলে ওঠে, অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল। তৌহিদ খানের কথা শুনে তুর্য মুচকি হেসে বলে ওঠে, আমাকে যে ফিরতে হতোই রোমিও। তা তুমি কেমন আছো শুনি? তৌহিদ খান হেসে উত্তর দেয়, এই তো যেমন দেখছিস, খেয়ে দিয়ে ঘুমিয়ে বেশ দিব্যি আছি। তুর্য হাসে তৌহিদ খানের কথায়। তৌহিদ খান মানুষটা বড্ড মিশুক আর হাসি খুশি প্রাণবন্ত। মনের ভেতর যে কষ্ট লুকিয়ে আছে সেটা কখনোই মানুষকে বুঝতেই দেয় না। তুর্য তৌহিদ খানকে যত দেখে তত অবাক হয়। এক নারীকে ভালোবেসে অর্ধেক জীবনে তার স্মৃতি দিয়ে কাটিয়ে দিল। এমনও ভালোবাসা হয় বুঝি? তাই তো বাড়ির সকলে তাকে রোমিও বলেই ডাকে। তৌহিদ খানকে দেখে তুর্য ভালোবাসতে শিখেছে। ইতিমধ্যেই বাড়ির বউরা কাজে লেগে গেছে। বাড়ির ছেলে ফিরেছে বলে কথা, আয়োজন তো হওয়া চাই নাকি? তাজ তুর্যের কাছে গিয়ে বলে ওঠে, তুমি শরীর ভেজে গেছে ব্রো, এক কাজ করো, গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও, তারপর নিচে এসে সকলের সাথে কথা বলো। তুর্য তাজের কথায় সায় জানায়। তাজ মেঘেদের দিকে তাকিয়ে বলে ওঠে, আর আপনারাও যান, অনেক হয়েছে। তাজের ধমক শুনে তারা দৌড়ে চলে যায় নিজেদের ঘরে, আর তুর্য চলে যায় নিজের ঘরে। আজ তুর্যের ঘরের তালাটা খুলে দেওয়া হয়েছে। তালা খুলে রুমে প্রবেশ করতেই তুর্য অবাক হয়। ঠিক যেমনটা রেখে গিয়েছিল রুমটা, ঠিক তেমনটাই আছে, একটুও পরিবর্তন হয়নি। রুমটা দেখে মনে হচ্ছে প্রতিদিন রুমটা পরিষ্কার করানো হয়। পরিষ্কার দেখাবেই তো। প্রিয়ন্তী বেগম, আজমিরা বেগম প্রতিদিন নিয়ম করে রুমটা পরিষ্কার করায়। তুর্য কিছু সময় তার রুম ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর লাগেজটা বিছানায় উঠিয়ে একটা ট্রাউজার আর টি-শার্ট বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর অন্যদিকে তারা মুখ ফুলিয়ে বসে আছে, তার কারণ তাকে বৃষ্টিতে ভিজতে দেওয়া হয়নি। রাগে দরজায় আজ খিল দিয়ে বসে আছে। শরীরে চাদর জড়িয়ে এসে বিছানায় মাঝখানটায় বসে আছে। সে জানেই না যে বাড়িতে তুর্য এসেছে। জানবেই বা কেমন করে? সে তো নিচেই যায়নি। তারা ধপ করে শুয়ে পড়ে রাগে অভিমানে তার ঘুম পাচ্ছে। এখন সে ঘুমালেই বাঁচে। বলতে দেরি আর তার ঘুমাতে দেরি নয়। বিছানায় গায়েলি দিতে সে মিনিটের মধ্যে তলিয়ে পড়ে ঘুমে। এই মেয়ে কি করে এত ঘুমাতে পারে কে জানে। ঘুমালে তার দিন দুনিয়া কোনো কিছুর হুঁশ থাকে না। তাকে তুলে নিয়ে গেলেও সে বলতে পারবে না যে আমাকে তুলে নিয়ে যাচ্ছে। এমন এক অবস্থা এই মেয়ের। বাবারে বাবা! এক ঘুমে তারা ওঠে সন্ধ্যা 7টায়। এর মধ্যে অনেকবার অনেকে তাকে ডেকে গেছে, কিন্তু সে তো ঘুমাতে ব্যস্ত ছিল। তার মাথা বেশ ব্যথা করছে, তার উপর বৃষ্টিতে ভিজেছে। তার আবার বৃষ্টির পানি সয় না, জ্বর আসতে পারে হয়তো। মনে হচ্ছে শরীরটা কেমন লাগছে। তারা ঘড়ির দিকে তাকায়, 7টা বাজে। তারা বিছানা ছেড়ে দাঁড়ায়। আজ আর ওয়াশরুমে যায় না সে। বেডের পাশ থেকে চশমাটা নিয়ে পড়ে নেয় চোখে। অমনি এলোমেলো হয়ে ঢুলতে ঢুলতে নিচে যেতে শুরু করে। নিচে রান্নাঘরে 3 বউ আর ড্রয়িং রুমে সকলেই বসে সোফায় গল্প করছে।
তুর্য কিছু সময় আগেই নিচে এসেছে, তবে তাদের থেকে অনেকটা দূরে গিয়ে বসেছে। অফিস থেকে কল আসায় সেখান থেকে উঠে কিছুটা দূরে গিয়ে বসেছে, যার দরুন মানুষ ভালো করে খেয়াল না করলে তাকে দেখা যাবে না। তারা ঢলতে ঢলতে নিচে নামছে, সকলেই তাকায় তার দিকে। তুর্য ফোন থেকে চোখ সরিয়ে সিঁড়ির দিকে তাকাতেই তার চোখ সেখানেই আটকে যায়। কালো ট্রাউজার, কফি কালারের ফুল হাতার টি শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে কিছুটা উঁচু করে কাঠি দিয়ে আটকানো, বেবি হেয়ারগুলো কপালে পড়ে আছে, দুপাশে হালকা করে থুতনি অবধি কাটা, চুলগুলো সামনে পড়ে আছে, চোখে মোটা ফ্রেমের চশমা, আর সদ্য ঘুম থেকে উঠে আসা চোখ মুখ ফোলা। সব কিছুতেই আটকে গেছে তুর্য, তবে বেশি সময় সে তাকায় না, চোখ নামিয়ে নেয় সেদিক থেকে। তারা হামিদ খানের পাশে এসে ধপ করে বসে পড়ে। হামিদ খানের কাঁধে মাথা রেখে দুপা উঠিয়ে বসে। হামিদ খান ভাইজির মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে দিতে থাকে। তারা হামিদ খানের কাঁধে মাথা রেখে অলস ভঙ্গিতে প্রিয়ন্তী বেগমকে ডেকে বলে ওঠে, আম্মু আমার খিদে পেয়েছে। তারার কথা শুনে প্রিয়ন্তী বেগম এঁঠো থালা বাসন ধুতে ধুতে বলে ওঠে, আজ সকলের সাথে বসে তুমি খাবে, আর আমার হাতে কাজ আছে তারা অনেক। 10টা মিনিট একটু অপেক্ষা করো, তারপর আর টেবিলে খাবার দিচ্ছি। প্রিয়ন্তী বেগমের কথা শুনে তারা আর কথা বাড়ায় না, চুপচাপ হামিদ খানের কাঁধে মাথা রাখে, সবার গল্প শুনতে থাকে। আর পেছন থেকে তার আড়ালে যে তাকে খুব নিখুঁতভাবে কেউ পর্যবেক্ষণ করতে ব্যস্ত, সেটা কি আর আমাদের বোকা তারা জানে? 10 মিনিট পর শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম ও আজমিরা বেগম খাবার রেডি করে। আজমিরা বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, কই এসো সকলে, খাবার রেডি। আজমিরা বেগমের কথায় সকলে গল্প ছেড়ে গিয়ে খাবার টেবিলে বসে পড়ে। তারা নিজের অলস শরীরটাকে কোনোরকমভাবে টেনে টুনে নিয়ে যায় টেবিলের কাছে, গিয়ে ধপ করে বসে পড়ে দুপা উঠিয়ে। আকাশ তুর্যকে আসতে না দেখে পেছন ফিরে তুর্যকে ডেকে বলে ওঠে, ভাইয়া খেতে এসো। আকাশের কথায় তুর্য উঠে দাঁড়ায়। অন্যদিকে আকাশের কথায় তারা চমকায়, কাকে ভাইয়া বলছে আকাশ? তারা তড়িঘড়ি করে পেছনে না তাকিয়ে আকাশকে প্রশ্ন করে ওঠে, এই ভাইয়া তুই কাকে ভাইয়া বলছিস রে? তারার কথায় মেঘা আকাশকে উত্তর দিতে না দিয়ে নিজেই খুশি মনে বলে ওঠে, কাকে আবার? আমার তুর্য ভাইয়াকে। সঙ্গে সঙ্গে চমকায় তারা। সে চমকে বলে ওঠে, মানে? মানে আবার কি? আমার ভাইয়া ওই যে তোর পেছনে দাঁড়িয়ে আছে, তুই জানিস না ভাইয়া যে এসেছে? আর এক মুহূর্ত অপেক্ষা করে না তারা, সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকায় সে। তাকাতেই দেখে তুর্য তার পেছনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছে, তার দিকেই চেয়ে আছে। তারার চোখ আটকে যায় তুর্যতে। ফর্সা সুঠাম দেহের পুরুষ, মুখে হালকা চাপদারি, কালচে ঠোঁট যেন সিগারেটে পুরানো ঠোঁট জোড়া, তীক্ষ্ণ চোখে তার দিকে চেয়ে আছে। ডান চোখের কোণে কালো কুচকুচে তিল, পরনে তার অ্যাশ কালারের ট্রাউজার ও কালো টি শার্ট, এক কথায় অসাধারণ। যে কোনো মেয়ের হার্ট ধারকান বলা যেতে পারে তাকে। তার এই নর্মাল গেটআপে হাজার মেয়ে তার প্রতি ক্রাশ খেতে বাধ্য। আজ সে সব মেয়েদের মাঝে তারাও পড়েছে। তুর্যকে দেখে তারার দু ঠোঁট আলগা হয়ে গেছে, হাঁ করে এক প্রকার তাকিয়ে আছে। তারাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তুর্য মনে মনে হাসে। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সে তারার ঠিক সামনের দিকটায় বসে পড়ে। আর ওইদিকে তারা তো হাঁ হয়ে আছে তো আছে, তার খেয়ালই নেই যে তুর্য সে কখন তার সামনে থেকে চলে গেছে। তারা কেমন হাঁ করে থাকতে দেখে আকাশ হাত দিয়ে সেটা বন্ধ করে দিয়ে বলে ওঠে, এমন হাঁ কইরা কি দেখো? হ্যাঁ, মাছি ধুইকা যাইব। আকাশের কথায় ধ্যান ভাঙে তার। সামনে তাকিয়ে দেখে কেউ নেই। তারা তড়িঘড়ি করে আশেপাশে তাকায়, কোথাও নেই। তাহলে কি সে ভুল দেখলো নাকি? তারা সামনের দিকে ফিরে তুর্যকে দেখে, ভূত দেখার মতো করে চমকে বলে ওঠে, ও মা গো! তারার চিৎকারে সকলেই তার দিকে তাকায়। শারমিন বেগম তারার দিকে তাকিয়ে বলে ওঠে, কি রে, কি হয়েছে? তারা শারমিন বেগমের কথায় বুকে থুতু দিয়ে বলে ওঠে, কিছু না। তারার কথায় শারমিন বেগম বলে ওঠে, কি যে করিস না, পাগলি মেয়ে একটা। তারা তুর্যের দিকে তাকায়। তুর্য হামিদ খানের সঙ্গে কিছু নিয়ে কথা বলছে, সেটা তারার কানে যাচ্ছে না। সে তো আটকে আছে ঘোরের মাঝে।
শুনবে কি করে শুনে। পর মুহূর্তে কিছু মনে পড়তেই তারা অভিমানে মুখ ফিরিয়ে নেয়। সব অভিমানগুলো যেন এক মুহূর্তে তাকে ঘিরে ধরেছে। আজমিরা বেগম সকলের পাতে খাবার বেড়ে দেয়। প্রিয়ন্তী বেগম সকলের পাতে তরকারি দিতে দিতে তারাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আজ তোকে খাইয়ে দিতে পারবো না তারা, আমাদের কাজ আছে, আজ তুই নিজে নিজে খা। প্রিয়ন্তী বেগমের কথায় তারা যেন আকাশ থেকে টুপ করে মাটিতে পড়ে। তারা তড়িঘড়ি করে বলে ওঠে, কি বলছো আম্মু? আমি একা একা খেতে পারি নাকি খাইয়ে না দিলে? তারার কথা শুনে তৌহিদ খান বলে ওঠে পাশ থেকে, আচ্ছা আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। খুশিতে ফেটে পড়ে তারা। তার আগে প্রিয়ন্তী বেগম তৌহিদ খানের উদ্দেশ্যে বলে ওঠে,